আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই অধ্যায়ের মূল বইয়ের 11 এবং 12 নম্বর অঙ্ক শিখব। দুইটাই বর্গমূল। পার্থক্য হচ্ছে একটাই বলছে শুধু বর্গমূল করতে, আর একটাই বলছে বর্গমূল করতে এবং সে বর্গমূলের মান 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তার মানে আমরা কিন্তু প্রশ্ন দেখে বুঝে ফেললাম যে এই বর্গমূলটা মিলে যাবে, তার মানে এর শেষে কোনো ভাগশেষ থাকবে না। আর এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটা মিলে যাবে না, এটার ক্ষেত্রে ভাগশেষ থাকবে এবং সেখান থেকে আমার আসন্ন 2 দশমিক মান নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। আমরা ইতিমধ্যে কিন্তু শিখেছি পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় এবং ভগ্নাংশ সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয়। তো যেই যে জ্ঞানটা যেটা শিখেছি আমরা সেটা এখানে অ্যাপ্লাই করি। প্রথম আমাদের সংখ্যাটি দিয়েছে 2.25। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমার পূর্ণ সংখ্যার বর্গমূল করতে হবে। পূর্ণ সংখ্যা কি 2। তাহলে কোন সংখ্যা নিলে তার বর্গ করলে 2 বা 2 এর কাছে হয়? 1। 1 এর বর্গ করলে 1, 2 এর বর্গ করলে 4, বেশি হয়ে যায় তাই না? তাহলে আমি নিব 1। 1 এর বর্গ করলে 1 হয়, বিয়োগ করলে 2 থেকে 1 গেলে 1। এখন কাজ কি, আমার এক জোড়া সংখ্যা নামাতে হবে। এখন এক জোড়া সংখ্যায় 25 যে নামাবো, এই 2 পাশের আগে তো আছে একটা দশমিক, তাহলে দশমিক সংখ্যা নামানোর আগে খেয়াল করতে হবে আমার ভাগফল যেটা থাকবে সেখানে একটা দশমিক নিয়ে আসতে হবে। এবার এই 2 পাশ সংখ্যাটি আমরা নামাইতে পারি। দেখো এবার আমার কাজ কি, যে এটা যা থাকবে তার ডাবল হবে, এখানে 1 ছিল এখানে হয়ে যাবে 2। এখন আমাদের এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও বসবে এখানেও বসবে এবং এই টোটাল সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করে এখানে গুণফল বসবে। তার মানে ধরো 1 নিই, তাহলে এখানে 1 আসবে এখানে 1 আসবে, তাহলে এখানে কত হচ্ছে 21। 1 নিলে 21 এর সাথে এখানে 1 নিয়েছিলাম যেহেতু, তাহলে 21 এর সাথে 1 গুণ করে 21 কে 21। এখন দেখো এখানে কিন্তু আমার বলেনি যে আসন্ন মান, তার মানে কত দশমিক পর্যন্ত বলেনি, আমার বলছে বর্গমূল নির্ণয় করতে। তার মানে এটা মিলে যাবে, ভাগশেষ থাকবে না। তাহলে এখন আমাদের টেকনিকটা হচ্ছে এখানে কোন সংখ্যা নিলে এই সংখ্যাটা মিলবে, 125 মিলবে। এখন দেখে 125-এর একক স্থানাঙ্ক কি আছে? 5। এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা একই সংখ্যা গুণ করলে 5 হয়? তাই একই সংখ্যা মানে ধরো 3 এর সাথে 3 গুণ করলে 9, 5 তো হয় না। কিন্তু 5 এর সাথে যদি 5 গুণ করো, 5 5 25, একক স্থানাঙ্ক কি আসে? 5 না? তাহলে আমার তো সেটাই লাগবে। তাহলে আমি বুঝে ফেললাম যে কত নিতে হবে, 5 নিতে হবে। তাহলে এখানে 5 নাও, 5 নাও, গুণ করো 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, মিলে গেল। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 1.5। তাহলে আমরা লিখতে পারি অতএব 2.25 এর বর্গমূল 1.5 অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে আমাদের বলছে 0.0049। তাহলে এখানে দেখো কোনো পূর্ণ সংখ্যা নয়, আমার করতে হবে কি ভগ্নাংশের বর্গমূল বের করতে হবে। তাহলে ভগ্নাংশের বর্গমূল বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে একটা ভগ্নাংশের জন্য এই দশমিকের জন্য এখানে একটা দশমিক নিয়ে আসা, এরপরে জোড়ায় জোড়ায় কাজ করা, তাই না? তাহলে এখানে একটা শূন্য বেশি দিয়ে দিছি, জোড়ায় জোড়ায় কাজ করা। দেখো প্রথমে কাজ করতে হবে এই জোড়া, মানে এই শূন্য দুটার কাজ করতে হবে। শূন্যের কিন্তু বর্গমূল করা যায় না, তাহলে এই জোড়ায় কাজ করা যাচ্ছে না, তাহলে আমার এই জোড়াতে যেতে হবে। যেহেতু এই জোড়ায় কাজ করা যাচ্ছে না, নতুন অতিরিক্ত আরো এক জোড়া নিতে হচ্ছে আমার, এই জন্য এখানে একটা শূন্য আসবে অতিরিক্ত। এবার দেখো 49, কোন সংখ্যা নিলে 49 হয়? কোন সংখ্যার বর্গ? 7। 7-এর বর্গ করো 7 7 49। তাহলে 7 নিলাম, 7 7 49 আমার মিলে গেল অঙ্ক। তাহলে কত পেলাম অ্যান্সার? 0.07। তাহলে 0.07 আমরা লিখতে পারি অতএব 0.0049 এর বর্গমূল 0.07। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা পরের অঙ্কটি দেখি। আমাদের পরের অঙ্কটিতে বলছে 641.1024। তাহলে এই সংখ্যাটিকে আমার যদি বর্গমূল করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমার জোড়বদ্ধ করা। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জোড়বদ্ধ করতে হয় কিভাবে, ডান থেকে বামে আসতে হয়। তার মানে এখানে 41 এক জোড়, 6 থাকবে সিঙ্গেল, আর দশমিকের পরের সংখ্যার বর্গমূল জোড় করতে হয় কিভাবে, বাম থেকে ডাইনে। তার মানে এ এক জোড় এ এক জোড়। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল করা। পূর্ণ সংখ্যার প্রথম আছে কি 6, 6 কিন্তু জোড়াবদ্ধ নয়, কারণ এই জোড়াতে এদিক থেকে আসবে।
ছয় যেহেতু বর্গমূল করবো ছয়ের, কোন সংখ্যার বর্গ ছয় বা ছয়ের থেকে ছোট? দুইয়ের বর্গ, দুই দুগুণা চার, তিন মিলে তিন তিরিকা নয়, বেশি হয়ে যায়, তাহলে আমরা নিতে পারি দুই, দুই দুগুণা চার, বিয়োগ করে ছয় থেকে চার গেলে দুই। এবার এক জোড়া সংখ্যা নামাও, এক জোড়া সংখ্যা 41। এবার কাজ কি, এই যে দুই এটা ডাবল হয়ে যাবে। এখন আমার কাজ কি, এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যা এখানে বসবে এবং তাদের গুণ করলে 241 বা কাছাকাছি হয়। যে দেখো এখানে এক যদি নিই এখানে, তাহলে 41, তাহলে 41 এর সাথে এক গুণ করলে 41, আমার লাগবে 241। তাহলে কল্পনা করো এখানে যাই নিই না করলে 40-এর উপরে হবে, এক মিলে 41, দুই মিলে 42, তিন মিলে 43, তাহলে এখানে 40-এর সাথে কত গুণ করলে 200 বা 200 কাছাকাছি হবে বলতো? 4 গুণ করলে, 40-এর সাথে 4 গুণ করলে 160, 5 গুণ করলে 4 5 20, তার মানে 200 হচ্ছে 5 গুণ করলে, 6 গুণ করলে 4 24, 240, 6 যদি নিই আমি সে, তাহলে এখানে 46-এর সাথে 6 গুণ, তাহলে 40-এর সাথে 6 গুণ করলে 240, আর 6-এর সাথে 6 গুণ করলে 36, তাহলে 276, বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি 5 নিই আমি তাহলে কিন্তু কাছাকাছি হচ্ছে, তাহলে সেই 5টাই আমি নিব। তাহলে 5 নাও, 5 5 25, 5 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, ওকে। 5 আছে কত হলে 11 হবে, 6 হলে হাতে 1, 2 আর 3 কত হলে 4 হবে 1, আচ্ছা 2 দিয়ে মিলে গিয়ে শূন্য বসে না। এবার এক জোড়া সংখ্যা আমার নামাতে হবে। এক জোড়া সংখ্যা নামাতে গেলে দেখো দশমিক আছে, দশমিকের পরে আছে, তাহলে দশমিকের জন্য এখানে একটা দশমিক দিলাম, এরপরে এক জোড়া সংখ্যা কি 10, এই 25 এখানে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, 50 হয়ে গেল। এখন আমার একইভাবে এখানে একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও আসবে, এই টোটাল সংখ্যাটা গুণ করে এখানে বসাতে হবে। আমি যদি 1ও নিই তাহলে এটা আসবে কত, 501, 2 নিলে 502, 3 নিলে 503, 500 সাথে কত গুণ করলে 1600 বা 1600 কাছে হয় বলো তো? 3, 500 সাথে 3 গুণ করলে 1500 হয়, তাহলে 3 যদি নিই আমি তাহলে 503 গুণিত 3, তার মানে 1509, কাছাকাছি। 4 মিলে কিন্তু 500 সাথে 4 গুণ করলে 2000, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি নিতে পারবো কত, 3। তাহলে এখানেও 3, তাহলে 3 3 9, 3 0 0, 3 5 15, ওকে। বিয়োগ করে 9 আছে 10 হবে 1 হলে হাতে 1, 1 1 মিলে গেলে 0, 5 আছে কত 6 হবে 1 মিলে 1 1 মিলে গেলে 0 বসে না। এবার আরেক জোড়া সংখ্যা আছে 2 4 এবং 24, এটাকেও নামাই ফেললাম, ওকে। এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটি সেটা ডাবল হবে এখানে, তাহলে 253 ডাবল কত হয়, 506। এবার দেখো আর তো নামানোর মতো না, মানে এটাই শেষ, তাই না, এখানে মিলে যাবে। মিলে যেতে গেলে দেখো তো কোন সংখ্যা নিলে এখানে এক স্থানাঙ্ক হচ্ছে 4, কোন দুটি সংখ্যার গুণফল 4 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, 8 আর 8 গুণ করলে 8 8 64, একক স্থানাঙ্কে 4 হয়। তাহলে আমি বুঝলাম যে এখানে 2 নিতে হবে অথবা 8 নিতে হবে। কত নিব, যদি 2 নিই তাহলে দেখো এখানে কত হবে, 506 ছিল, এর সাথে যদি 2 নিই তাহলে 5062, 5062-র সাথে 2 গুণ করলে 10,000 সামথিং হয়, তাই না, মানে 10,100 সামথিং। আমার দেখো এখানে আছে কত, 10,124, এই 2 নিলে কিন্তু মিলে যাচ্ছে। আর যদি 8 নিতাম তাহলে 5,000 সাথে 8 গুণ করলে 40,000, 5 8 40, আমার তো এখানে 10,000 আছে, 40,000 তো নাই। তাহলে আমি বুঝলাম যে এখানে নিতে হবে কত, 2, তাহলে 2 নাও, তাহলে 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 2 হাতে থাকে 1, 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 1 বসে গেল, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণা 10, এই যে মিলে গেল। তাহলে অ্যান্সার পেলাম কত আমি, 25.32। তাহলে লিখতে পারি কি, অতএব 641.1024 এর বর্গমূল 25.32। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটা আমাদের দিয়েছে 0.000576। ওকে, তাহলে একদম প্রথম কাজ কি আমার, একদম প্রথম কাজ হচ্ছে জোড়বদ্ধ করা। তাহলে জোড়বদ্ধ যদি করি আমি, তাহলে দেখো এই দুইটা শূন্য এক জোড়া হবে, 0 5 এক জোড়া, 76 এক জোড়া, যেহেতু এই দিক থেকে যাবো আমি। তাহলে দশমিক সংখ্যার বর্গমূল করতে গেলে আগে একটা দশমিক আসবে, প্রথমে এই দুই শূন্যর এক জোড়ায় কাজ করতে হবে। প্রথম জোড়া আছে 0, শূন্যর বর্গমূল করা যায় না, তারপরে জোড়া নিতে হবে। তাহলে এই যে এক জোড়ায় কাজ করা যাচ্ছে না, পরে জোড়া নিতে হচ্ছে, ওর জন্য একটা অতিরিক্ত 0। তাহলে এই শূন্যের পরে জোড়া নিছি আমি, তাহলে 0 5, তার মানে 5। কত নিলে, কত সংখ্যার বর্গ নিলে 5 বা 5-এর চেয়ে কম হয়, 2। 2 এর বর্গ নিলে 2 দুগুণা 4, 3 নিলে 3 3 9 বেশি হয়, তাহলে 2 দুগুণা 4,
5 থেকে 4 বিয়োগ করে থাকে 1। এবার এই যে এক জোড়া ছিল এক জোড়াকে নামাই ফেলো। এবার এখানে ছিল কত 2, 2 এর ডাবল কত হবে 4। এখন দেখো যেহেতু এটা মিলে যাবে তাহলে এখানে একক স্থানাঙ্ক আছে 6, তাহলে কোন সংখ্যা গুণ করলে, কোন দুটি সংখ্যা একই সংখ্যা গুণ করলে একক স্থানাঙ্কে 6 হয়? দুইটি সংখ্যা আছে দেখুন 4 আর 4, 4 আর 4 গুণ করলে 4 4 16 একক স্থানাঙ্কে 6 হবে। আর একটা আছে 6, 6 আর 6 গুণ করলে 6 6 36 একক স্থানাঙ্কে 6 হবে। এখন কোনটা নিব আমি, 4 নিব নাকি 6 নিব? যদি 4 নিই আমি তাহলে দেখো এখানে কত হলো 44, 44 গুণ 4 তাহলে 40 গুণ 4 করলে 160, 4 4 16 176 হয়ে যাচ্ছে। তাহলে 4 নিব, এটা বুঝে ফেললাম। তাহলে 4 নিয়ে নিই, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17। ওকে, তাহলে মিলে গেল। তাহলে অ্যান্সার কত পেলাম 0.024। তাহলে লিখতে পারি অতএব 0.0000576 এর বর্গমূল 0.024, এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা 12 নম্বর অঙ্কগুলো করি। 12 সেম এইভাবে আসতে হবে, শুধু এটা মিলবে না, আমার সংখ্যা নামাতে হবে। তাহলে 12 প্রথম অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে 23.24। তাহলে 23.24 এর যদি আমরা বর্গমূল করি, প্রথমে দেখো জোড়াবদ্ধই আছে, প্রথমে পূর্ণ সংখ্যার কাজ করতে হবে। পূর্ণ সংখ্যা আছে 23, তাহলে কোন সংখ্যা মিলে তার বর্গ করলে 23 বা কাছাকাছি হবে 4, 4 এর স্কয়ার 16, তাই না? 5 এর স্কয়ার 25 বেশি হয়। তাহলে আমরা যদি 4 নিই, 4 এর বর্গ করলে 4 4 16, তাহলে 23 থেকে 16 কত 6 আছে, কত হলে 13 হবে, 7 হবে, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে 0 বসে না। ওকে, এরপরে এক জোড়া সংখ্যা নামাতে হবে আমার। তাহলে এক জোড়া সংখ্যা নামাইতে গেলে আমাদের দশমিকের পরের সংখ্যাটি আছে, তাহলে এখানে একটা দশমিক আসবে, তারপরে এই জোড়া সংখ্যা নামাও 724, এরপরে 4 হবে কত, এখানে ডাবল হয়ে যাবে। এখন দেখো যেহেতু এই সংখ্যাটা মিলবে না, কারণ আসলে এই 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, আমাদের এই সংখ্যাটি চলমান থাকবে, ভাগশেষ কিছু না কিছু থাকবে। তাহলে এখানে আমার কাছ দিয়ে এমন সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে এর কাছাকাছি যায়, 724 এর কাছাকাছি যায়। তাহলে দেখো এখানে যদি 1 নিই তাহলে 81, তাহলে এটা 80 এর ঘরে আছে। 80 সাথে কত গুণ করলে 700 এর কাছাকাছি যায় দেখো তো। যদি 80 সাথে 8 গুণ করি, 8 8 64, 640। আচ্ছা 80 সাথে যদি 9 গুণ করি, 8 9 72, 720। তাহলে যদি 9 নিতাম, সে এখানে 9 নিতাম, তাহলে এখানে 89 গুণ 9, তাহলে 9 এর সাথে 80 গুণ করলে 720, আর আবার 9 আছে, 9 এর সাথে 9 গুণ করলে 81, তাহলে 720 এর সাথে আবার 81 গুণ, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 যেহেতু যাচ্ছে, 9 এর কাছাকাছি কি 8, তাহলে আমরা বুঝে ফেললাম যে 8 যাচ্ছে। তাহলে 8 গেলে এখানেও 8 আসবে, 8 8 64, 4 হাতে থাকবে 6। ওকে, হাতে থাকে 6, এবার 8 8 64 আর 6 70। এবার কত থাকবে তাইলে এখানে 4 মিলে 0, 2 করতে 2। এখন দেখো আলের জোড়া সংখ্যা আমার নামাতে হবে। এখানে নামানোর মতো কি সংখ্যা আছে? নাই। যখন থাকবে না তখন আমার এক জোড়া শূন্য নামাতে হবে। তারপরে কি এখানে এটা ডাবল হবে, 48 এর ডাবল কত 96। এখন দেখো আমি কত নিলে 2000টা তার কাছে হবে, দেখো 1 নিলে হয় 961, তাহলে 2 নিলে 962, তাহলে 900 এর সাথে 2 গুণ করলে 1800, 3 গুণ করলে 2700, 3 তো যাচ্ছে না, 2 নিলে 962 গুণ 2, তাহলে 900 দুগুণই 1800, 2000 এর কাছাকাছি চলে আসছে। তাহলে বুঝে ফেললাম নিতে হবে কত 2, এখানে 2 আসলো, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 2 হাতে থাকে 1, 9 দুগুণা 18, 1 19, বিয়োগ করে 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে 1, 9 আর 1 10, 0 0 মিলে গেল হাতে 1, এই 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0 বসে না, তাহলে থাকলো কত 76। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো অ্যান্সার হয়ে গেছে, আমরা যেহেতু 2 দশমিক পর্যন্ত বলছে, তাহলে এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। কেন বললাম নেওয়া যেতে পারে? কারণ আমাদের যখন 2 দশমিক পর্যন্ত 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে বলে, তখন আমরা কি করি, ধরো আছে 4 দশমিক, ধরো এখানে আছে 8 2 7 6 সে এরকম একটা সংখ্যা আমাদের বললো 2 দশমিক মান নির্ণয় করো, তাহলে আমরা কি লিখতাম 8 দশমিক 4 দশমিক 8 3। 2 কেন 3 হয়ে গেছে আমরা জানি, যেই পর্যন্ত নিব তার পরের সংখ্যা যদি 5 বা 5 থেকে বেশি হয় তাহলে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। তাহলে এখানে যেহেতু 7 ছিল,
তাহলে আমরা 2 দশমিক স্থান নেব, তাহলে 7 যেহেতু 5 বা 5 থেকে বড়, তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে এটা হবে 3। এখন তুমি যদি এখানে 4.82 নিয়ে নাও, এর পরের সংখ্যাটি কত হবে? এ তো যেহেতু চলমান, এর পরের সংখ্যা একটা আসবে না ভাগ করলে আবার, তাহলে এর পরের সংখ্যাটি কত হবে সেটা আমি জানি না। সেটা যদি 5 বা 5 থেকে 5 এর ছোট হয় তাহলে 4.82 ঠিক আছে। তার মানে এখানে ধরো 4 6 সে এইভাবে আসবে, তাহলে কিন্তু আমার তখন 8 2 ঠিক আছে, কারণ আমার যেহেতু এখানে 5 এর চেয়ে ছোট, কোনো কিছু যোগ হবে না। কিন্তু যদি এখানে 5 বা 5 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে তো এক্সাক্ট অ্যান্সারটা পাচ্ছি না আমি, তাহলে কি হবে? 4.83 হয়ে যেত তখন। এই জন্যই আমার আর এক ঘর ভাগ করে নিতে হবে, দেখতে হবে যে পরের সংখ্যাটি কি আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে হচ্ছে 76, তাহলে এক জোড়া সংখ্যা নামাইতে হবে, এই এক জোড়া সংখ্যা নামালাম, এবার এটা ডাবল হবে, তাহলে 482 ডাবল, তাহলে 2 এর ডাবল 4, 8 এর ডাবল 8 2 16, 8 2 গুণে 16 6, হাতে থাকে 1, 4 2 গুণে 8 আর 1 9, 964, তাই না? এখন দেখো আমার মিনিমাম 1 নিতে হবে, তাহলে 1 নিলে কি হচ্ছে 9641। এখানে আমার আছে 7600, এই তো কম হয়ে যাচ্ছে, তার মানে আরো এক জোড়া শূন্য নামাতে হবে। এই যে আমি এক জোড়া সংখ্যা পেতো সে আরো এক জোড়া নামালাম, এর জন্য এখানে একটা শূন্য আসবে, তাহলে আমার আর করার দরকার নেই এখানে, কারণ আমি বুঝে ফেললাম এর পরে আছে কত শূন্য, তার মানে এর সাথে তো 2 এর সাথে আর কোনো কিছুই যোগ হবে না, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 4.82। এটা লিখতে পারি, অতএব 23.24 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান সমান 4.82। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। এখন আমরা পরের অঙ্কটি দেখো। পরের অঙ্কে আমাদের বলছে কি 0.036। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি কাজ? জোড়বদ্ধ করা। তো জোড়বদ্ধ করলে আমরা জানি দশমিক সংখ্যার পরে জোড়বদ্ধ করলে বাম থেকে ডানে এইভাবে যেতে হয়। 6 আছে কি সিঙ্গেল, তাহলে 6 যেহেতু সিঙ্গেল, তাহলে একে জোড়বদ্ধ করতে হবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো জোড়বদ্ধ করতে পারিনি, তার মানে ধরো 123, একে জোড়বদ্ধ উল্টো করে রেখেছি, এ তো সিঙ্গেল ছিল, একে জোড়বদ্ধ করার জন্য একটা শূন্য আমরা আসতে পারিনি। দেখো এই শূন্য মানে হচ্ছে 10, তাই না? আর দশমিকের পরে পূর্ণ সংখ্যার পরে শূন্য দিলে তার মান বেড়ে যায় 10 গুণ করে। কিন্তু দশমিকের পরে একটা সংখ্যার শেষে তুমি যদি 1000টাও শূন্য দাও, তাও সংখ্যার মান সেম থাকে, মান বাড়বে না। এই জন্যই দশমিকের পরে কোনো সংখ্যা জোড়বদ্ধ করতে গেলে পরে শূন্য নিয়ে আসা যায়। তাহলে আমরা জোড়বদ্ধ করার জন্য শূন্য নিয়ে আসলাম, এখানে আরো আমরা শূন্য নিয়ে আসতে পারি। আমরা ধরো আরো 2 জোড়া শূন্য নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম এটা অঙ্কের ক্ষেত্রে লাগবে না। এই যে একটা সংখ্যাকে আমি অতিরিক্ত 2 জোড়া আর একটা মানে 5টা শূন্য দিলাম, এর জন্য কিন্তু এরকম মানের কোনো পরিবর্তন হয়নি। এখন কাজ হচ্ছে আমার বর্গমূল করা। তাহলে প্রথম যেহেতু দশমিক সংখ্যা, তাহলে দশমিক আসবে। প্রথম জোড়া কি আছে? 0 3, তার মানে 3। তাহলে কোন সংখ্যা নিলে তার বর্গমূল 3 বা কাছে হবে? 3 এর 1, 1 এর স্কয়ার করলে 1, এই যে 1 নিলাম, 3 থেকে 1 গেলে থাকে 2। এরপর এক জোড়া সংখ্যা নামাও 260। ওকে, 1 হয়ে যাবে কত? ডাবল 2। এখন আমি যাই নিন, এখন এখানে 1 নিলে এখানে হবে 21, তাই না? তার মানে এখানে 20 এর ঘরেই থাকবে। তাহলে দেখো 20 এর সাথে কত গুণ করলে 260 এর কাছাকাছি যায়? 20 এর সাথে 10 গুণ করলে 200। তবে 10 তো নিতে পারবো না, 10 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমার নিতে হবে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 10 নিলে 200 হয়, 260 হয় না, তার কাছাকাছি যায় 200। 10 নিলে 10 নিতে পারতেছি না, তাই সর্বোচ্চ নিতে পারবো 9। 9 নিলে 20 গুণিত না 180, আর এদিকে 9 নং 81 আছে, তাহলে এই যে কাছাকাছি যাচ্ছে, তাই না? তাহলে দেখি আমরা 9 নিয়ে দেখি, এখানে 9 নিলে কত হচ্ছে? 9 নং 81 1, হাতে থাকে 8, তাহলে 9 দুগুণে 18, 18 আর 8 26। আচ্ছা বেশি হয়ে গেল তো, তাই না? তাহলে আমরা 9 নিতে পারতেছি না, আমরা নিতে পারতেছি কত? 8। তাহলে দেখো তো 8 নিলে এখানে হবে 28, তাহলে কত হচ্ছে? 8 8 64, 64 4, হাতে থাকে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22। ওকে, বিয়োগ করে 4 আছে কত? 10 হবে, 6 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত? 6 হবে, 3 হলে 2 এর মিলে গেলে শূন্য বসে না। ওকে 36। এবার এক জোড়া সংখ্যা নামাও, তার মানে এক জোড়া শূন্য নামবে, এই যে এই জোড়াটা। এরপরে কি
এরপরে কাজ হচ্ছে এখানে যা ছিল তার ডাবল, 18 ডাবল হবে 36। দেখো এখানে আমার আছে 36 সব, যদি 1 নিই তাহলে হবে 361। তাহলে 360 এর ঘরে থাকবে আর কি, 60 61 হতে পারে, 62 63 64 যাই হোক, এর সাথে কত গুণ করলে 3600 হইতে পারে। আমি যদি 10 নিতাম তাহলে 36, এখানে 10 নিলে কত হতো, 3610 গুণ 10, তার মানে 3600 সামথিং হতো, বেশি হয়ে যেত। যদি 9 নিই তাহলে 369, 369 সাথে 9 গুণ করি, তাহলে দেখো তো কত আসে, 369 গুণিত 9, 9 নং 81, 1 হাতে থাকে 8, 6 নং 54, 54 আর 8 62, 2 হাতে থাকে 6, 3 নং 27, 27 আর 6 33, 27 আর 6 33, তার মানে আমরা 9 নিলে 3321 এর কাছাকাছি যাচ্ছে, তার মানে আমরা নিতে পারি কত, 9। ওকে, তাহলে দেখো এখানে যদি 9 নিই তাহলে কত আসছে, 9 নং 81, 1 হাতে থেকে 8, 6 নং 54, 54 আর 8 62, 2 হাতে থেকে 6, 3 নং 27 আর 6 33। ওকে, এবার বিয়োগ করো কত আসে, 1 আসছে, কত দিয়ে 10 হবে, 9 হলে হাতে 1। আচ্ছা, এখানে বিয়োগ যদি নাও করি তাও কিন্তু সমস্যা নেই, কেন, কারণ আমার দশমিকের পরে 2 দশমিক মান বের করতে হবে, আমি অলরেডি 3টা মান নিয়ে নিছি। তাহলে এখানে যদি বিয়োগ করি তাও কোনো লাভ হবে না, তো বিয়োগ যদি করে দিই তাহলে 10 আছে, প্রথমে 9 হবে, আচ্ছা 9 হলে হাতে 1 2 3, 3 আছে 10 হবে, 7 হলে হাতে 1 4 2। ওকে, এখন আমরা কিন্তু মান পেয়ে গেছি, এখান থেকে আমার 2 দশমিক নিতে হবে। তাহলে এখানে দেখো দশমিক 1 8 9 আছে, তাহলে 2 দশমিক নিলে এই 8 এর পরে যে সংখ্যাটি সেটা কিন্তু 5 এর পরে 9, তাহলে 8 এর সাথে কি 1 যোগ হবে, তার মানে এক্সাক্ট অ্যান্সারটা আমরা কত হবে, 0.19। তাহলে আমরা লিখতে পারি অতএব 0.036 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 0.1 সমান 0.19। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অনেকের কাছে আজকে ক্লাসটা একটু জটিল মনে হতে পারে, কারণ বর্গমূলের কাজটা ইজি, কঠিন কিছু না, কিন্তু অনেকের সবার ক্যাপাসিটি তো আসলে সমান না, বোঝার ক্যাপাসিটি। তো যারা বুঝতে পারবে না, আমি অনুরোধ করব তোমরা একের অধিকবার ক্লাসটা দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। এবং এই ধরনের অঙ্ক তোমাদের মূল বইয়ে আরও আছে, তোমরা যদি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।